সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং ঘরে অবস্থান করছো। মহামারী এবং এই মড়কের এই সংকটময় মুহূর্তে আজকে আমি তোমাদের আবারও সম্মুখে হাজির হয়েছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি পড়াই বা যে কোর্সটি পড়াই সে কোর্সটির নাম তোমাদের প্রত্যেকেরই জানা আছে, বাংলা রম্য এবং ভ্রমণ সাহিত্য। এবং সেই বাংলা রম্য ভ্রমণ সাহিত্যের রম্য অংশ যেগুলো রয়েছে, বিশেষভাবে আয়না গল্পগ্রন্থ এবং সেই সঙ্গে কমলাকান্ত, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা ভ্রমণ সাহিত্য নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, যে ভ্রমণ যদি কেউ কোনো জায়গায় করে তাহলে সেটি কিন্তু ভ্রমণ সাহিত্য হয়ে ওঠে না, বরঞ্চ কোনো একটি জায়গায় যাওয়ার পরে সেই অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের আচরণ, তাদের আর্থসামাজিক অবস্থান, তাদের ভৌগোলিক অবস্থান, এগুলো যখন অত্যন্ত চমৎকারভাবে বা সুনিপুণভাবে রসের মাধ্যমে, লেখনির মাধ্যমে ফুটে ওঠে, সেগুলোই ভ্রমণ সাহিত্য হিসেবে পরিগণিত হয়। তো আমরা ভ্রমণ সাহিত্য সম্পর্কে আগেও বেশ কিছু ধারণা আমাদের রয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি ভ্রমণ বৃত্তান্ত পালামো আমরা পড়েছি একেবারে ক্লাস 9-10-এর। এছাড়া আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত ব্যক্তি ভ্রমণ সাহিত্য লিখেছেন। আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সের মধ্যে রবীন্দ্রনাথের একটি ভ্রমণ সাহিত্য রয়েছে, যেটির নাম হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র। এছাড়া তিনি যে জাপানে গিয়েছিলেন, জাপান প্রবাসী, জাপান যাত্রী, অথবা রাশিয়ার চিঠি, সমস্ত বিখ্যাত ভ্রমণ সাহিত্য রয়েছে। তো আমরা যদি ভ্রমণ সাহিত্যের কথা বলি তাহলে বলা যায় যে বাংলা সাহিত্যে যতগুলো ভ্রমণ সাহিত্য লিখিত হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত যেটিকে সর্বশ্রেষ্ঠ আসনে সমালোচকরা বসিয়েছেন সেটি হচ্ছে সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ সাহিত্য বা ভ্রমণ বৃত্তান্ত দেশে বিদেশে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৈয়দ মুজতবা আলী লিখিত দেশে বিদেশে এই ভ্রমণ বৃত্তান্তটি। শুরুতে একটু বলে রাখি যে দেশে বিদেশে এই যে বহুবচন ব্যবহার করার পেছনে লেখকের একটি অতি সূক্ষ্ম ভাবনা কাজ করেছে। কারণটা হচ্ছে আফগানিস্তান, অর্থাৎ তিনি যেখানে ভ্রমণ করেছেন, অর্থাৎ তিনি ভ্রমণ করেছেন কাবুল, আফগানিস্তানে। সেই আফগানিস্তানের জীবন, ভৌগোলিক অবস্থান, জাতি, উপজাতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু মিলিয়ে এই দেশটির এত যে রং, এত যে বৈশিষ্ট্য, সেটির জন্য তিনি এখানে বহু বচন ব্যবহার করেছেন। বরঞ্চ এক বচনে ব্যবহার করলে হয়তোবা আফগানিস্তানের প্রতি বা কাবুলের প্রতি একটা অবিচার করা হতো, সেজন্য এটির নামকরণ করেছেন দেশে বিদেশে। দেশে বিদেশে সম্পর্কে একটু বলার আগে আমি একটু বলতে চাই যে সৈয়দ মুজতবা আলী সিলেটে জন্মগ্রহণ করেছেন, করিমগঞ্জে। ওনার বাবা সরকারি চাকরি করতেন, রেজিস্ট্রার ছিলেন, সাব রেজিস্ট্রার ছিলেন, এবং বিভিন্ন জায়গায় তিনি পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। এটি তার জন্য বড় একটি প্রাপ্তি। এবং সেই সঙ্গে একটি কথা বলা যায় যে সৈয়দ মুজতবা আলী যেখানে তিনি নিজের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন সেটি হচ্ছে শান্তিনিকেতন। এবং তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন, শান্তিনিকেতনে বিএ ডিগ্রি অর্জন করেছেন, এবং শান্তিনিকেতন থেকেই তিনি প্রথম, আমরা যদি বলি প্রথম যে সাহিত্যের কথা আমরা বলছি দেশে বিদেশে, সেই দেশে বিদেশে অর্থাৎ আফগানিস্তান ভ্রমণ করেছিলেন চাকরির সুবাদে। তো দেশে বিদেশে সম্পর্কে একটু বলা প্রয়োজন। সাহিত্যকর্মগুলো তোমরা পড়ে নিবে, সাহিত্যকর্ম নিয়ে বিশেষ কিছু বলার নাই। তবে একটা বিষয় অনেকেই ভুল করে থাকে বা অনেকেই একটা ভুল ধারণা
করে থাকে সেটি হচ্ছে যে দেশে বিদেশে যে ভ্রমণ বৃত্তান্ত, তার চেয়ে একটি বড় পরিচয় হিসেবে সৈয়দ মুজতবা আলীকে একজন রম্য সাহিত্যিক হিসেবে অনেকে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করেন। আমি এই বিষয়ের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। কারণ সৈয়দ মুজতবা আলী যে উপন্যাসগুলো লিখেছেন বা গল্পগ্রন্থগুলো লিখেছেন, সেগুলোর যে প্রভাব সাহিত্যের ধারার উজ্জ্বলতার জন্য, সেটি কিন্তু একেবারেই এক বাক্যে বলা যায় সত্যি অসাধারণ এবং অতি নিপুণ। কেননা রম্য জগতে তিনি পঞ্চতন্ত্র বা ময়ূরকণ্ঠী দেখার পরের বাইরে যে তার উপন্যাস রয়েছে, বিশেষভাবে আমরা শবনমের কথা বলতে পারি, অবিশ্বাসের কথা বলতে পারি, এই উপন্যাসগুলো কিন্তু নতুনত্ব এনেছেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে। সুতরাং সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু আমাদেরকে সৈয়দ মুজতবা আলীকে বিবেচনা করতে হবে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় যেহেতু ভ্রমণ কাহিনী, সেজন্য আমরা ভ্রমণ কাহিনীতে যাই। প্রথমেই আমরা বলেছি দেশে বিদেশে এটি মূলত 1949 সনে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, এবং এটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে 1948 সনে দেশ পত্রিকায়, ভারতের বিখ্যাত দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এবং তিনি যখন কাবুলে অবস্থান করেছেন আফগানিস্তানে, সেই সময়কালটাকেও আমরা একটু ধরে রাখি। এটি ছিল 1927 সাল থেকে 1929 সাল পর্যন্ত। এবং পারপাস ছিল এটা যে, আমরা যদি বলি যখন তিনি সবে শান্তিনিকেতন থেকে তার পড়াশোনা শেষ করেছেন, তখন কাবুল সরকারের অর্থাৎ আফগানিস্তানের অনুরোধে ব্রিটিশ শাসিত ভারতের একজন শিক্ষিত, বিশেষভাবে পারদর্শী একজন ব্যক্তি হিসেবে তাকে কাবুলের কৃষি কলেজে অধ্যাপনার বা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সঙ্গে তিনি ছিলেন না, আরও দুজন ছিলেন, তার মধ্যে অন্যতম মৌলানা জিয়াউদ্দিন। আমরা মৌলানা জিয়াউদ্দিন সম্পর্কেও এখানে দেশে বিদেশে যে গ্রন্থটি আছে সেখানে আমরা পরিশিষ্টে পাবো, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। তো তার আগে আমরা বলে ফেলি যে সৈয়দ মুজতবা আলীর এই যে দেশে বিদেশে এই গ্রন্থটি লেখার পেছনে একটি পটভূমি রয়েছে, এবং সেই পটভূমিটি আমাদের একটু দরকার। এটি একটি করুণ এবং ট্র্যাজিক একটি পটভূমি। সৈয়দ মুজতবা আলী যখন মাদ্রাজে অবস্থান করছেন, তার একজন বন্ধু ছিলেন, নাম ছিল বন্ধু বীরভদ্র, বাড়ি ছিল তার অন্ধ্রপ্রদেশে। এবং তিনি প্রায় সময় যখন সেই সন্ধ্যাবেলা যে সূর্যাস্তের যে সময়, সেই সময়টি তিনি সৈয়দ মুজতবা আলী তার ডায়েরিতে লিখতেন। এবং বীরভদ্র বললেন যে, কেন তুমি একটা বই লিখতে পারো না, বা তুমি একটা বই কেন লিখো না? আর সবচেয়ে যেটি অনুপ্রেরণার উৎস এই বইটি লেখার পেছনে, সেটি হচ্ছে জাহানারা। এবং আমরা একটু খেয়াল করলে দেখব যে এই দেশে বিদেশে গ্রন্থটি যাকে উৎসর্গ করা হয়েছে, তিনি হচ্ছেন জিন্নাত বাসিনী জাহানারা, অর্থাৎ জান্নাত বাসিনী জাহানারা। জাহানারা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে ভাতিজি ছিলেন। তো সেই করুণ কাহিনীর কথাটা একটু বলি। সেটি হচ্ছে, জাহানারা প্রায় সময় বলতেন যে, তোমার ভাষায় অনেক লম্পজম্প আছে, অনেক হাই জাম্প, লং জাম্প রয়েছে তোমার কথার মধ্যে, তোমার কথার সঙ্গে কেউ পারে না, কিন্তু তুমি কোনো বই লিখতে পারো না। এই যে অনেকটা ব্যঙ্গ করে তাকে উৎসাহিত করা, সেটি কিন্তু সৈয়দ মুজতবা আলী এই স্বীকার করেছেন এই বইটি লেখার পেছনে। এবং সেজন্য দেখা যায় যে শেষ পর্যন্ত আমরা দেখব যে জাহানারা যখন বইটি তিনি লিখলেন এবং দেশ পত্রিকায় প্রকাশিত হলো, বইটি নিয়ে প্রথম জাহানারার কাছেই সিলেটে গিয়ে সেই বইটি উপহার দেওয়ার একটা ইচ্ছা ছিল আমাদের সৈয়দ মুজতবা আলী। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহানারা স্বামী তখন সরকারি চাকরি করতে বিদায় কক্সবাজারে বদলি হয়েছিল, এবং চট্টগ্রাম থেকে জাহাজ করে কক্সবাজার যাওয়ার পথে পরে শোনা গেল যে জাহানারা সহ তার 2 সন্তান এবং পুরো পরিবার জাহাজে ডুবে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে একটা প্যাথেটিক একটি করুণ কাহিনী রয়েছে, সেই কাহিনীটি অন্তরালে এই বইটি
কাছে অনেকটাই অন্তরালে চলে গেছে, সেটি হয়তো অনেকেই জানে না। তো আমরা সৈয়দ মুজতবা আলীর এই দেশে বিদেশে গ্রন্থের শুরুটা করতে চাই এইভাবে যে এই বইটির যে তিনি যেহেতু ভ্রমণ করেছেন 27 থেকে 1929 সনে, এবং এখানে বলেছি আমরা যে কাবুলের কৃষি কলেজে অধ্যাপনার জন্যই মূলত তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই বইটির মূল ভিত্তিটাকে যদি আমরা ধরি তাহলে বলা যায় যে একটা হচ্ছে বুদ্ধির দীপ্তি এবং তার সঙ্গে হাস্যরস। কেন বুদ্ধির দীপ্তি? কারণ সৈয়দ মুজতবা আলী যখন কোনো কিছু লিখেন তখন তিনি রসিয়ে রসিয়ে লিখেন এই বিষয়টা, এবং সেই সঙ্গে খুব সহজ সরস এবং প্রাঞ্জল ভাষায় এটি গতিময়তা দান করেন তার এই লেখার মধ্যে। এবং সেই সঙ্গে আমরা বলবো যে এখানে কাবুল অর্থাৎ আফগানিস্তানে তিনি ভ্রমণ করেছেন এবং সেখানে যতদিন ছিলেন সে বিষয় নিয়েই মূলত এই গ্রন্থটি লেখা। এবং যখন তিনি যাত্রা শুরু করেছেন সে যাত্রার কাল থেকে শুরু করে আমরা আফগানিস্তানের মানুষ, তাদের আর্থসামাজিক অবস্থান, বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তার সখ্য পরিচয়, সুসম্পর্ক তৈরি হওয়া, আত্মার সম্পর্ক তৈরি হওয়া, তাদের জন্য তার মমত্ববোধ, এবং সেই সঙ্গে তাদের মাধ্যমে আফগানিস্তানের প্রতি যে মমত্ববোধ সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করব। এবং শুক্র ও অসবুদের সঙ্গে তিনি কথোপকথন করতেন সে বিষয়টি বলা আছে। এবং আফগানিস্তানের দৈনন্দিন জীবনের যে কার্যকলাপ, তাদের ধর্ম, তাদের অর্থনৈতিক অবস্থান, তাদের দারিদ্র্য, তাদের গ্রামগুলোর যে অবস্থান, সব কিছু কিন্তু একেবারে সূক্ষ্মভাবে এই গ্রন্থটির মধ্যে উঠে এসছে। এবং তাদের শিক্ষা, এবং সবচেয়ে যেটি বড় বিষয় তাদের মূল্যতন্ত্র, অর্থাৎ আমরা আফগানিস্তানকে এখনো দেখছি যে আফগানিস্তান যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জনের দ্বারা শাসিত হয়েছে এবং বিদেশি শাসকরা এটি কবজা করেছে, না হয় আফগানিস্তানের উপর তাদের সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী মানসিকতা চাপিয়ে দিয়েছে। এবং সেই জন্য আফগানিস্তানের যে বিভিন্ন উপজাতি রয়েছে, আফ্রিদি, সিনোয়ারি সহ অন্যান্য যারা রয়েছে, সেই উপজাতিগুলো সারা জীবন নিজেদের মধ্যে খুন খারাপিতে লিপ্ত হয়েছে এবং তাদের যে উন্নতি, তাদের যে সামনে এগিয়ে চলা, সেটি আর হয়নি। এবং তার পেছনে বড় একটি কারণ হচ্ছে তৎকালীন সময় এবং বলতে গেলে এখনকার সময়েও মূল্যতন্ত্র, অর্থাৎ এই মোল্লা, কাঠমোল্লা অথবা যারা নারী শিক্ষার বিরোধিতাকারী, তারাই এই আফগানিস্তানকে যুগে যুগে পেছনের দিকে নিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে আমাদের যাত্রা শুরু করি দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর যাত্রা। সৈয়দ মুজতবা আলীর যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে এবং হাওড়া স্টেশন থেকেই ট্রেন যুগে পেশোয়ার এবং সেখান থেকে কাবুলের তার পৌঁছানোর ঘটনা। এবং প্রতিমধ্যে যাদের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, যাদের সঙ্গে তার আলাপ হয়েছে, আড্ডা হয়েছে, সে বিষয়গুলো সম্পর্ক আমরা একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে কিছু চরিত্রের কথা তো অবশ্যই বলতে হয়। তো এই যে একটা অপরিচিত একটি পরিবেশের মধ্য দিয়ে যাওয়া বা নিজের দেশ ছেড়ে যাওয়া, তখন হৃদয়ের মধ্যে একটা আর্দ্রতা কাজ করে, আর্দ্রতা, দেশের প্রতি একটি মায়া কাজ করে। আমরা যখন বিশেষভাবে গ্রামের বাড়ি থেকে শহরে আসি, যদি সেটি প্রথমবার হয়, তাহলে আমাদের ভেতরে যে আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি, আমার গ্রামের প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু কেমন যেন হৃদয়টা শুকিয়ে কাঠ হয়ে যায়, আর্দ্র হয়ে যায়। আর এই ধরনের একটি স্বদেশের প্রতি হাহাকারের মধ্য দিয়েই তার যাত্রাটা শুরু হয়েছে। এবং তিনি একটু এভাবে বলছেন, একটা বর্ণনা আছে, গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, সেটি অত্যন্ত কাপুরুষ জনচিত মনে হলো, আমি একা। এবং সেখানে স্টেশনের মধ্যে একজন পর্তুগিজ সঙ্গে দেখা হয়েছে এবং সেখানেও আমরা যেটি দেখেছি
ব্রিটিশ শাসনের সময়ে তৃতীয় শ্রেণীর ক্লাসে ট্রেনের বগিতে এদেশের মানুষরা বসতে পারতো, অনেক সময় বসতে পারতো না, সেগুলো ইউরোপিয়ানদের জন্য বরাদ্দকৃত ছিল, সেই ধরনের একটা বিষয় আছে। যদিও বা আমরা একটা বিষয় বলতে ভুলেই গেছিলাম, সেটি হচ্ছে তিনি যেহেতু প্রচুর ভাষা জানতেন এবং কাবুলের যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে অধ্যাপনার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেটিও কিন্তু ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া এবং সেই সঙ্গে ফার্সি ভাষা শিক্ষা দেওয়ার জন্য মূলত দেওয়া হয়েছে। এর বাইরে আমরা বলেছি তিনি প্রায় 18টা ভাষা জানতেন, ইউরোপের প্রায় ভাষা জানতেন, তিনি জার্মান ভাষা জানতেন, ইটালি ভাষা জানতেন, ফ্রেঞ্চ জানতেন, তুর্কি জানতেন, প্রচুর ভাষা উনি জানতেন। তো সেই সুবাদে তার যে অ্যাকসেন্ট, অর্থাৎ কথা বলার অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টের কারণেই অনেকটা সেই বিদেশি ইউরোপীয় তাকে খুব বেশি কবজা করতে পারেনি এবং বলা যায় যে সেই বিদেশিও তার সঙ্গে একটা ভালো সম্পর্কের মধ্য দিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছে। তিনি যখন ট্রেনে বসলেন একটি আবদ্ধ ট্রেনের বদ্ধ কামরায়, সেই বদ্ধ কামরায় তিনি বাংলাদেশের প্রকৃতি দেখার চেষ্টা করলেন। আসলে কিছুই দেখা গেল না, অনেকটা খুব দ্রুত বাংলার যে প্রকৃতি সেটাকে ছাড়িয়ে সামনে চলে এসেছে এবং তিনি সেই মলিন স্মৃতিকাতরতার বিষয়টি, দেশের মাটির সুদা গন্ধের বিষয়টি তার মনকে বারবার নাড়া দিচ্ছিল এবং সেজন্য তিনি একটি কথাও এখানে লিখেছেন। সেটা হলো যে তিনি বলছেন যে বাইরের দিকে তাকিয়ে দেখি কাক জ্যোৎস্না। আমি তোমাদের একটা শব্দ এখানে বললাম, কাক জ্যোৎস্না। কাক জ্যোৎস্না মানে হচ্ছে অস্বচ্ছ বা অল্প জ্যোৎস্না, দেখা যায়, স্পষ্ট দেখা যায় না সেরকম, তবু স্পষ্ট চোখে পড়ে এ বাঙাল দেশ নয়, সুপারি গাছ নেই, আম জামে ঘেরা ঠাস বুনুনির গ্রাম নেই, আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘর বাড়ি এখানে সেখানে। অর্থাৎ প্রথম দিকে লেখকের যাত্রা হচ্ছে পেশোয়ার, পাকিস্তানের, এবং সেখান থেকে পেশোয়ার থেকে পরবর্তী সময় কাবুলে যাবে। তো এখানে আমরা একটু দেখি যে এখানে তিনি যখন ট্রেনে চড়ছেন তখন ভৌগোলিক যে বিষয়গুলো রয়েছে, প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে, স্থানীয় মানুষগুলোর আচরণ কেমন, সেগুলো কিন্তু তিনি খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করেছেন বা সূক্ষ্মভাবে তিনি সেগুলো মনের মধ্যে রেখে পরবর্তী সময় লেখার চেষ্টা করেছেন। এবং প্রথম যে বিষয়টি তার মধ্যে চোখে পড়ে সেটি হচ্ছে পাঠানদের আন্তরিকতার জায়গা। এবং পাঠানদের দুইটা বিষয় আমরা বলি আমাদের এই ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে। পাঠানদের সম্পর্কে বলার জন্য প্রথম সবচেয়ে দুটি বিষয় হচ্ছে পাঠানরা নির্জল আন্তরিক, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে তারা খুব আড্ডাবাজ, প্রচুর আড্ডা দিতে ভালোবাসে এবং কাউকে পেয়ে গেলে আড্ডার কোনো শেষ থাকে না, এরকম একটা অবস্থা। এবং আমরা সৈয়দ মুস্তফা আলীর সঙ্গেও সেরকম দেখেছি। যখন মুস্তফা আলী পেশোয়ারে তিনি পেশোয়ারে যখন গেছেন এবং সেখানে পাঠানরা যখন উঠেছিল, তার মধ্যে একজন সর্দারজি গুছের একজন বৃদ্ধ সর্দার পাঠান কিভাবে আন্তরিক হয়েছিল এবং অন্যান্য মানুষজন তাকে ঘিরে ধরেছিল, এই ধরনের একটা বিষয় রয়েছে। তো এখানে যখন তিনি যাচ্ছেন সেই সময়ে পাঠানরা নিজেদের দেশ, নিজেদের সংস্কৃতি, নিজেদের জীবন যাত্রা, এসব বিষয় নিয়ে মূলত তারা কথা বলার চেষ্টা করে। এবং এখানে একটু বলে রাখি, তিনি একটু বলছেন যে সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন, গুইনফার নয় সোজাসুজি কাহা জায়গা, অর্থাৎ ব্রিটিশদের মতন নয়, একবারে সোজা সাপটা কথা এবং আড্ডার জন্য বা খুব অল্প সময়ে মানুষকে আপন করে নেওয়ার জন্য এই ধরনের কথাগুলো হয়। এবং পাঠানদের শুষ্ক রসকসহীন মনে হলো একবার আলাপ হলেই তারা যে কাউকে আপন করে নেয়, সেটি কিন্তু এই গ্রন্থটির মধ্যে লেখক বারবার বলার চেষ্টা করেছেন। এবং পাঠানরা প্রায় ক্ষেত্রে ইংরেজি গোষ্ঠীর কথা সবচেয়ে বেশি বলতো। এবং মেহমানদারির কথা আমরা একটু বলবো, মেহমানদারির কথা, যে তিনি যখন পেশোয়ারে গেছেন সেখানে আমরা দেখব পাঠানরা যার যা আছে বারবার তাকে খাওয়াচ্ছিল এবং প্রচুর পরিমাণে তারা গরিব হলেও তাদের মধ্যে মেহমানদারির প্রচুর একটা মনোভাব রয়েছে। এখানে তাদের একটি ভাষ্য আছে, তাদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে মেহমানদারি করার ইচ্ছা টাকা থাকা না থাকার উপর নির্ভর করে না। আমি এই বিষয়টা আবার রিপিট করছি
যে মেহমানদারি করার ইচ্ছা টাকা থাকা না থাকার উপর নির্ভর করে না। আসলেই তাই। আমাদের গ্রামীণ জীবনের দিকে যদি আমরা একটু ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে একজন মানুষ যখন কোনো বাড়িতে যায়, তখন দেখা যায় যে হচ্ছে একটা পানির খিলি দিয়ে হলেও তাকে মেহমানদারি করার চেষ্টা করে। এখন মানুষদের মধ্যে সেই আগের মতন মেহমানদারির চিন্তা নাই। এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে। আমি বলছি না সব মানুষ একই রকম, সেটি বলা যাবে না। তবে কেমন জানি মানুষজন যখন কোনো মানুষের বাড়িতে যায়, যাওয়ার আগেই অনেকটা কলকাতার মানুষদের মতোই বলতে হয়, দাদা কে আসছেন, না গিয়ে খাবেন, এই ধরনের অবস্থা। তো যাই হোক, তিনি একটু তাদের মেহমানদারি সম্পর্কে, অর্থাৎ সৈয়দ মুজতবা আলী মেহমানদারি সম্পর্কে একটু বলার চেষ্টা করছেন। আমি একটু এই বিষয়টা কোট করতে চাই। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জল আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান কোনো জিনিস পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে এই যে একটা আন্তরিক মেহমানদারিত্বের যে জায়গাটি, সেটি পাঠানদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আর আরেকটি ঘটনা বলা যায় যে পাঠানদের আড্ডা নিয়ে, সেটি হলো যে পাঠানরা যদি সময় কাটাতে না পারে, গল্পগুজব করতে না পারে, তখন দেখা যায় সে হয়তো মসজিদ কাছে গেছে এবং তার যে জুতা রয়েছে সেই জুতাটা মধ্যে অনেকগুলো পেরেক মারছে এবং বলা হচ্ছে এটা যে মনে হচ্ছে এটি পেরেকের মোজাইক এবং তারা আসলে সেখানে বসে হচ্ছে ঠিক জুতাটা সেলাই করার জন্য নয়, বরঞ্চ আড্ডা দেওয়ার জন্য, এবং উদ্দেশ্য তাকে আড্ডা দেওয়া। এবং পাঠানদের আরেকটা বিষয় বলা দরকার যে তারা আসলে অকৃত্রিম দেশপ্রেমিক, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি তাদের যে মমত্ববোধ, সেটি প্রচুর পরিমাণে রয়েছে বলে আমাদের সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর তারা ব্যবসা বাণিজ্যে বেশ অপরিপক্ক, গোষ্ঠীগত দাঙ্গা হাঙ্গামার এটাই মূল কারণ, এবং তারা বিভিন্ন উপজাতিতে বিভক্ত। আফ্রিদি, সিনোয়ারি, কুগিয়ানি সারা বছর মারামারির মধ্যে তারা ব্যস্ত থাকে, এই ধরনের একটি কথা রয়েছে। তিনি পেশোয়ার থেকে যখন কাবুলে যাবেন, সেই কাবুলে যাওয়ার পরে তিনি আরো কিছু বিষয় বলেছেন। সেখানে আফগানিস্তানের অস্থিতিশীল একটা পরিস্থিতি লেখককে বারংবার শঙ্কিত করত, সে বিষয়টি, এবং দাঙ্গা লেগে থাকতো। এবং যখন পেশোয়ার থেকে খাইবার পাস হয়ে যেত, তখন অনেক সময় দাঙ্গা লেগে যেত, এবং এই জন্য তাদেরকে একটা কার্ড দেওয়া হতো, স্ট্যাম্প দেওয়া হতো পাঠানদেরকে, এবং এটার মেয়াদ ছিল 3 দিন। এবং খুন খারাপের বিষয়ে তাদের এটাকে খুব বেশি বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না, এবং বলা যায় যে অনেক সময় এই কথাটি বলে যে খুন কোনো বড় অপরাধ নয়, তবে তাদের একটা নীতি আছে, সেটা হচ্ছে খুনের বদলা খুন, এই নীতিতে তারা বিশ্বাস করে। এবং সেখানে আফগানিস্তানের যে শহরগুলো রয়েছে, সেখানে পুলিশের উপস্থিতি বা আনাগোনা খুব বেশি দেখা যায় না, পুলিশ খুবই কম। এবং যখন খুন খারাপি হয়, তখন পুলিশ আসলে সেখানে উদাসীন দৃষ্টি রয়েছে। এবং লেখক হাস্যরসাত্মকভাবে এই নিয়ে একটু কথাও বলেছেন, আমরা সেটাও কোট করতে চাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টি পুলিশ 2-1 দিন অকুস্তান ঘোরাঘুরি করে যায়, তারা ঘোরাঘুরি করে যায়, এই ধরনের বিষয়। এরপরে আমরা দেখব যে কাবুলের পথে লেখকের বাস যাত্রা, এবং সেখানে তিনি নুড়িযুক্ত পাথর, মরুভূমির অনেকগুলো প্রান্তর, সীমান্তের শুরুতে একটি দুর্গ, একটি প্রাচীন সরাই, এবং বলা যায় চমৎকার নিমলার কিছু বাগান তার চোখে পড়েছে। বাসের লোকের কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, এগুলো তিনি বারবার লক্ষ্য করছেন, বিশেষভাবে পাগড়ি, জুব্বা, এবং বাঙালি পোশাকের সঙ্গে তাদের পার্থক্যের বিষয়টি তিনি দেখার চেষ্টা করছেন। বিশেষভাবে ভূগোল বাস্তব গল্পের একেবারে একটা সংমিশ্রণ সৈয়দ মুজতবা আলীর এই দেশে বিদেশে উপস্থাপন করেছেন তিনি। আমি একটু কাবুলে পৌঁছার আগে এই গ্রন্থ সম্পর্কে আরেকটা কথা আমি বলে নিতে চাই। বারবার অনেকগুলো কথা আসলে গুলিয়ে যায়। তো আসলে
এই যে দেশে বিদেশে, সেটা সাহিত্য গুণের পাশাপাশি একটা তত্ত্বগুণে ভরপুর এই গ্রন্থ। অচেনা দেশকে ছবির মতন করে পাঠকের সামনে তুলে এনেছেন তিনি। পশ্চিম ভারত আর আফগানিস্তানের শহর গ্রাম সবকিছুই তার লেখনের জোরে বইয়ের কাগজ ছেড়ে পাঠকের চোখের মোহনীয় দৃষ্টি ধরা পড়েছে। এবং অনেকেই বলে থাকেন এটি হচ্ছে একটি আফগানিস্তানের ইতিহাসের একটি ঐতিহাসিক দলিল, এই দেশি বিদেশি গ্রন্থটি। তো তিনি যখন কাবুলে পৌঁছালেন তখন রেডিওতে তিনি রেডিও শুনতে পেলেন, এবং অনেকটা ফ্রান্সের প্যারিসের মতন এখানে বলা হয়েছে এইভাবে যে ইসি পারি, যেভাবে ফ্রান্সে বলা হয়েছে এরকম করে একটি বাড়ি শোনা গেল, ইনজা কাবুল, বা এখানে কাবুল, অর্থাৎ তিনি কাবুলে পৌঁছে গেলেন। আমি প্রিয় শিক্ষার্থীরা, আফগানিস্তানের ইতিহাসের শুরুতে, অর্থাৎ ইতিহাসের বর্ণনার এই যে শুরুটা আমরা করেছি মানুষের আচরণ, সেই সঙ্গে আফগানিস্তানের যে ভৌগোলিক অবস্থান, এটিকে তিনি, অর্থাৎ আমাদের সৈয়দ মুস্তফা আলী, অরক্ষণীয় মেয়ের সঙ্গে তুলনা করেছেন। অরক্ষণীয় বলতে অর্থাৎ যে মেয়েটি বাবার ঘরে, বয়স্কা মেয়ে বাবার ঘরেই অবস্থান করে, অর্থাৎ এটাকে বলা যায় হচ্ছে বয়স্ক কন্যা যাহার বিবাহ না দিয়ে ঘরে রাখা যায় না, এই ধরনের একটি অবস্থা, অর্থাৎ সুরক্ষিত নয় সেই দেশটি। কারণটা হলো যে আফগানিস্তানের ইতিহাস লিখা হয়নি, কেউ গুরুত্ব দেয়নি। এই দেশটি একটি গরিব দেশ, এবং সেই জন্য প্রত্নতত্ত্ব খোঁজার জন্য কোনো খোঁড়াখুড়ি হয়নি। আফগানিস্তানের ইতিহাস না জেনে ভারতবর্ষের ইতিহাস সম্পূর্ণ করার কোনো সুযোগ নেই, এই কথাটি লেখক বলেছেন। আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষ যেমন জড়িত, তার সঙ্গে আরো অনেকগুলো দেশ জড়িত, কারণ আফগানিস্তান একটি দেশ নয়, অনেকগুলো দেশের একটি সমন্বয়। তুর্কমেনিস্তানের কথা বলি আমরা, ইরানের কথা বলি, ভারতবর্ষের কথা বলি, সবগুলো মিলিয়ে আসলে আফগানিস্তানের একটা ইতিহাস ঐতিহ্য তৈরি হয়েছে। এবং ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের ইতিহাসের যে একটা একতা বা ঐকতা, সেটি কিন্তু দীর্ঘদিন অর্থাৎ ঊনবিংশ শতক পর্যন্ত ছিল। তো এখানে আমরা বলতে চাই যে এখানে ভৌগোলিক সীমান্তের জটিলতার কারণে যে ইতিহাসের তেমন একটা দলিল আফগানিস্তানে পাওয়া যায় না, লেখক সেটি বলেছেন। এবং তার জন্য ইতিহাসবিদ বা যারা পর্যালোচনা করেছেন তাদেরকে অনেক দায়ী করা হয়েছে। এবং ভারতবর্ষ এবং আফগানিস্তান যদি আলাদা ভাবা হয়, লেখকের কাছে এটি একটি কুসংস্কার। তিনি বলেছেন যে ভারত এবং আফগানিস্তান কখনো আলাদা কোনো বিষয় নয়, বলেছে আফগানিস্তান ভারতের যে সংস্কৃতি ঐতিহ্য, সেই একই সংস্কৃতি ঐতিহ্য কিন্তু ধারণ করে। সেজন্য তিনি একটি এখানে একটা একটা প্রাচীন বংশের কথা তিনি উল্লেখ করেছেন। আমরা অনেকেই জানি কুষাণ বংশের কথা, যারা পশ্চিম ভারত এবং আফগানিস্তানকে দীর্ঘদিন যাবৎ শাসন করেছেন। এবং বলা হয়েছে ভারতবর্ষে কুষাণ বংশের অবসান হলো, এরপরও আরও প্রায় 200 বছর এই কুষাণরা আফগানিস্তান শাসন করেছে। তো ভারতবর্ষের গুপ্ত যুগের শিল্প প্রচেষ্টা আমরা আফগানিস্তানে দেখেছি, যেটাকে বলা হচ্ছে গান্ধার শিল্প। আমি একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, গান্ধার শিল্প হচ্ছে, এটা নিয়ে একটু বর্ণনা করতে হয়। গান্ধার শিল্প আমাদের বিভিন্ন ধরনের শিল্প প্রচেষ্টা আমরা দেখি। তো এখানে গুপ্ত যুগে একটা শিল্প আফগানিস্তানে সৃষ্টি হয়েছিল, এবং যে শিল্পটা মূলত গ্রিকরা অনেকটা নিজেদের মনের আকুলতায় বা ব্যাকুলতায় বা ভালোবাসায় বৌদ্ধ মূর্তি গড়েছিল গ্রিক শিল্পীরা। তো আফগানিস্তানে এসে সেখানে দেখা গেল যে যখন বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হচ্ছে, তখন একই সঙ্গে গ্রিক মানসিকতা বা গ্রিক মিশেল, গ্রিক সংস্কৃতি এবং সেই সঙ্গে বৌদ্ধদের সংস্কৃতির দুটো সম্মিলনে যে শিল্পটা একসময় প্রসার লাভ করেছিল, সেটি হচ্ছে গান্ধার শিল্প। এছাড়া গান্ধার নামে আলাদা একটা জনপদ দীর্ঘদিন যাবৎ আলাদাভাবে শাসন করেছে। তো এখানে লেখক বলছেন যে ভারতবর্ষের গুপ্ত যুগের শিল্প প্রচেষ্টা আফগান গান্ধার শিল্পের কাছে অনেকটাই ঋণী। কেননা তিনি বলেছেন গুপ্ত যুগের যে শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী তার ইতিহাস এখনো লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তাবোধ,
কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখতে শিখব, সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো যে আসলে গান্ধার শিল্পের প্রতি ভারতীয়দের একটা অনীহা রয়েছে বাতা, কিন্তু তিনি বলছেন যে আফগানিস্তান এবং ভারতবর্ষ যে আসলে এক পৃথক কোনো বিষয় নয়, সেটি কিন্তু পরবর্তী যুগের জন্য একটি কুসংস্কার। এবং তিনি বলছেন যখন এখানে আর্য অভিযান হয় ভারতবর্ষে, সে আর্য অভিযান বা তারও আগ থেকে শুরু করে বা ঊনবিংশ শতক পর্যন্ত বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ভেতর দিয়ে সংস্কৃতি এবং ঐতিহ্যগত দিক থেকে অবিচ্ছিন্ন থাকার চেষ্টা করেছে এই ভারত এবং আফগানিস্তান। সুতরাং আফগানিস্তানরা যখন মুসলমান হয়ে গেল, তখন ঐতিহাসিকরা এই দুই দেশকে আলাদা করে ফেললেন এবং তিনি খুব আফসোস করে এবং সেই সঙ্গে খোঁটা দিয়ে এটা বলার চেষ্টা করেছেন। তিনি এখানে মন্তব্য করেছেন, যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলি তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, বেদ বিরোধী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তবু যখন দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে অনেকটা ক্লেদ, অনেকটা হাস্যরস, এবং সেই সঙ্গে তিনি প্রশ্ন ছড়ে দিয়েছেন যে আফগানিস্তানের মানুষেরা মুসলমান হয়ে যাওয়ার কারণে তারা তাদের যে সংস্কৃতির জায়গা বা তাদের যে ঐতিহাসিক ভিত্তির জায়গা সেটি নষ্ট হয়ে গেছে, সেটি কিন্তু মহাভারত অশুদ্ধের মতন বলেই তিনি এখানে বর্ণনা করেছেন। আমি আসলে এই যে বড় একটি গ্রন্থ এটি আলোচনার জন্য, এই জন্য আলোচনা অনেক বেশি দীর্ঘায়িত আমি করব না, তারপরে চেষ্টা করব মূল বিষয়গুলোকে সামনে আনার জন্য। তো ভারতবর্ষের ইতিহাস লেখা হয়নি, কিন্তু ভারতবর্ষের ইতিহাস যিনি প্রথম লিখেছেন, ভারতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস আল বিরুনি, তিনি কিন্তু একাদশ শতাব্দীর আফগান সুলতান মোহাম্মদের সভা পণ্ডিত ছিলেন। সেটি কিন্তু আমরা ভুলে গেছি। লেখক কিন্তু এই কথাটিও কিন্তু আনতে ভুলেননি, এবং তিনি সে সঙ্গে সম্রাট আকবরের যে বাবরনামা বা তুজুকি বাবর, সেই বিষয়ে যে আফগানিস্তানের বিভিন্ন সৌন্দর্যের বর্ণনা ছিল, সেই বর্ণনাগুলো যে এখনো পর্যন্ত তার লেখকের সময় 1927 থেকে 1929 সাল পর্যন্ত সময়ে ছিল, সেটা কিন্তু তিনি বলে গেছেন। এবং মুস্তফা আলী যখন বসবাস করছেন, সেই জায়গাটি হচ্ছে খাজাবুল্লা গ্রাম, এটি কাবুল থেকে প্রায় 2.5 মাইল দূরে, এবং তিনি সেখানে একটু অভিমত ব্যক্ত করেছেন, সোজা সাপটা অভিমত ব্যক্ত করেছেন। এখানে তিনি বলেছেন যে এখানে দেখার মতো কিছুই নেই, পূর্ণ কোনো মসজিদ নেই, পুরাতাত্ত্বিক প্রদর্শনী নেই, তেমন কিছুই নেই। এবং তিনি অনেকটা মজা করে বলছেন যে যে অস্তা বলে সিকান্দার শাহের গোড়া বাঁধা ছিল, সেখানে হয়তো এখন বেগুন ঝুলছে। অনেকটা মজা করেই বলছেন যে তবে এখানে প্রচুর পরিমাণে বাগান রয়েছে, সেটি তিনি বলেছেন। এবং কাবুল শহরের রাস্তাগুলো খুব সরু, দোকানগুলো খুব ছোট ছোট। আমরা বর্তমান সময়ে বাংলাদেশের যে পানের দোকানগুলো দেখি, সেই পানের দোকানের চেয়ে 2-3 গুণ বড় হবে, এর চেয়ে বেশি নয়। তবে একটা জিনিস বলা যায় যে সেখানে বেচা কেনা যাই হোক না কেন, সেখানে মানুষ বাজারের মধ্যে অবস্থান করে এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আড্ডা দেওয়া, বসে বসে আড্ডা দেওয়া, সেটি হচ্ছে তাদের মূল কাজ। প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ মুস্তফা আলী আফগানিস্তানের মেরুদণ্ড হিসেবে তাদের উপজাতিদেরকে বলার চেষ্টা করেছেন, উপজাতিদের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই উপজাতিদের কারণেই আফগানিস্তানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এতটাই সমৃদ্ধ, এতটাই বৈচিত্র্য। কিন্তু তাদের নিয়ে কিন্তু কেউ কোনো পণ্ডিত, কোনো ঐতিহাসিক কোনোভাবে তাদের কথা বলে না, এবং তিনি এজন্য একটু ট্রেড দেখিয়েছেন। তিনি এখানে কোট করছেন এভাবে, ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায় বলেন তারপর সিনোয়ারিরা বিদ্রোহ করলো, কিন্তু যদি প্রশ্ন করেন বিদ্রোহ করলো কেন, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খেপালো বলে। তাহলে তাদের মধ্যে পারস্পরিক যে বিভেদ, তাদের মধ্যে পারস্পরিক যে খুন খারাপি, সেটি যে লেগেই ছিল, সে বিষয়টি তিনি বলেছেন। আর আফগানিস্তানের গ্রামগুলো নিয়ে তিনি কিছু অবজারভেশন দিয়েছেন, পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন যে আফগানিস্তানের গ্রামগুলো খুবই দুর্বল এবং দারিদ্র্যে ভরা,
খুব দুরবস্থা, এবং সরকার এই গ্রামগুলো নিয়ে খুব একটা ভাবে না, এই বিষয়ে উদাসীন তারা, এবং অনিচ্ছা সত্ত্বেও আফগানিস্তানের সাধারণ মানুষেরা খাজনা দেয়, এবং প্রায় সময় সেই আফগানিস্তানের সহজ সরল গ্রামের মানুষগুলোই মাঝে মাঝে লুটতরাজ চালায়। এই অবস্থা। আর ভাষা সম্পর্কে বলা যায় যে কাবুলে ফার্সি ভাষা বেশি চলে, সেজন্য কাবুলের অনেক শিক্ষার্থী দিল্লি লাহোরে পড়তে যায় এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে তারা ফেরত আসে, এবং তাদের কথা মতোই এই তাদের মহল্লাগুলো চলে। কাবুলের চাষাবাদ নিয়ে তিনি বলেছেন যে কাবুলের চাষবাস মূলত শুকনো মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে, এবং শীত ঋতুতে যে বরফগুলো প্রচুর বরফ পড়ে, আমরা অনেকেই জানি সেটি আফগানিস্তানে, এবং সেই বরফগুলো যখন বাঁধের মাধ্যমে জমা করা হয় এবং গ্রীষ্মের সময় সেগুলো যখন পানি হয় তখন সেগুলো দিয়ে তারা চাষবাস করে, এবং বসন্ত শীতে তারা অনেকটাই ঘরবন্দি অবস্থায় থাকে, এবং বলা যায় যে তারা বসন্ত ঋতুতে আবার সবাই ব্যস্ত হয়ে পড়ে, বাজারে ব্যস্ততা বেড়ে যায় এবং খাদ্য একটা সংকট দেখা দেয়, এবং খাবারের সংকটের কারণে বাজারগুলোর ব্যস্ততা অনেকটা বেড়ে যায়। তো আমরা এবারে একবারে একটা বসন্তের পর্যায়ে এই আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি এবং লেখকের শেষ সময়কার যে আফগানিস্তানের চরম সংকট বিদ্রোহ, সেই কানে আমরা চলে আসি। কোন এক বসন্তে বড় ধরনের বিপর্যয় হলো, লেখক নিজেও বন্দী হয়ে গেলেন, খাবার টাবারও ঠিক মতো পাচ্ছেন না। বলে রাখা ভালো যে ব্যক্তিটির কথা আমরা এখনো পর্যন্ত আনি নাই, আলাদাভাবে বলবো বলে, আফগানিস্তানে সৈয়দ মুস্তাফা আলীর জন্য যে বৃত্তটি অর্থাৎ যে চাকরটি আব্দুর রহমান, সে আব্দুর রহমান বাইরে অনেকটা বিপদের মধ্যেও তার জন্য খাবার আনতে গেছে, চেষ্টা করেছে তাকে রক্ষা করার জন্য, এবং শীতের সময় অসুস্থতার সাথে তার জন্য সেবা শুশ্রূষা করেছে। এই বিষয়গুলো আমরা পরে বলবো। তো বসন্তে আফগান যে মোল্লাগুলো রয়েছে তারা তাদের বিভিন্ন যে উপজাতিগুলো রয়েছে সেগুলোকে তারা কি করলো, খেপিয়ে তুললো, এবং তৎকালীন শাসক আমানুল্লাহ কে একজন কাফির ঘোষণা করলো, এবং আসলেই আমানুল্লাহ ইউরোপ দেশে ছিল এবং ইউরোপীয় সংস্কৃতিগুলো অনেকটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন সময় প্রয়োগ করার চেষ্টা করেছে, এগুলো কিন্তু সহজভাবে তারা গ্রহণ করেনি, এবং এই বিতর্কিত সিদ্ধান্তগুলোর কারণে সেখানে সবগুলো উপজাতি এক হয়ে গেল, এবং যার কথা আমরা এখন বলবো বাচ্চায়ে সাকো। আমরা এই নামটি একটু প্রিয় শিক্ষার্থীরা বলতে চাই, বাচ্চায়ে সাকো। বাচ্চায়ে সাকো একজন ডাকাত, দুর্দর্শ ডাকাত, বাচ্চায়ে সাকো, এবং এই বাচ্চায়ে সাকো তার দলবল নিয়ে কাবুল আক্রমণ করেছে, কাবুল আক্রমণ করেছে, এবং সেই কাবুল আক্রমণ করার কারণে সবগুলো উপজাতি যারা রয়েছে তারাও অনেকেই এই অস্থিতির পরিবেশে বাচ্চায়ে সাকোর সঙ্গে যোগদান করে, এবং এখানে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাহিনী হয়েছে। ব্রিটিশ রাজদূতরা তারা তাদের লোকজনকে সরিয়ে নিয়েছে, ভারতীয়রা যাওয়ার সুযোগ পাচ্ছিল না, লেখকও আটকা পড়ে গেছে, এবং সব মিলিয়ে ভারত এবং ভারতীয়দের প্রতি ব্রিটিশদের যে একটা না উঁচু স্বভাব, সেটি কিন্তু লেখক এখানে বলতে কিন্তু দ্বিধা করেননি, এবং তিনি বলেছেন এইভাবে যে যখন বিভিন্ন বিমান যে বিমানের টাকাগুলো পর্যন্ত ভারতীয়রা কিনে দেয়, যে পাইলটদের খরচগুলো ভারতীয়রাই কিনে দেয়, সেই ভারতীয়রাই সেখান থেকে বিমান যুগে আফগানিস্তান ছাড়তে পারছে না এই অস্থিতির পরিস্থিতির মধ্যে, এবং বাচ্চায়ে সাকো পুরো কাবুলটা দখল করলেন, এবং সেখানে রক্তপাত হলো, মারামারি হলো, লুটতরাজ হলো, ডাকাতি হলো, খুন খারাপি হলো, এবং এক একটা অস্থির পরিবেশ, এবং সেজন্য এখানে ভারতীয়দের প্রতি যে শোষণ বা বঞ্চনা, সেটি কিন্তু একটি ধারণা দিয়েছেন সৈয়দ মুস্তাফা আলী। তিনি বলেছেন যে ইংরেজদের জাতিভেদ বড় ভয়ঙ্কর জিনিস, তার দেশে যেরকম কাগজে কলমে লেখা আইনে বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল পেয়ার বুকে আপ্তবাক্য হিসেবে লিপিবদ্ধ করা হয়নি, এবং আমানুল্লাহের চরম সংকটে তিনি পালালেন, এবং তিনি পালিয়ে চলে গেলেন ইটালিতে, সেখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন, তার ভাই এনায়েতুল্লাহকে তিনি ক্ষমতা দিলেন, এবং সেই এনায়েতুল্লাহর কাছ থেকে ডাকাত সর্দার বাচ্চায়ে সাকো তিনি কাবুল দখল করলেন, এবং
যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে। অবশেষে ব্রিটিশ লিগেশনের মাধ্যমে সৈয়দ মুজতবা আলী দেশে ফিরতে সক্ষম হলেন, এবং এই যে দীর্ঘ একটা সময় তার সেখানে অবস্থান করা, একবার দেশে আসা, এবং সব মিলিয়ে দীর্ঘদিন আফগানিস্তানে থাকার কারণে আফগানিস্তানের প্রতি বা কাবুলের প্রতি যে একটা মমত্ববোধ তৈরি হয়েছে, সেই মমত্ববোধ আমরা যখন শুরু করেছিলাম আমাদের যাত্রাটি হাওড়া স্টেশন থেকে, সে আর্দ্র হৃদয় আর্দ্র, ঠিক তেমনিভাবে আমাদের সৈয়দ মুজতবা আলীর হৃদয়টাও ঠিক আর্দ্র হয়ে গেছে যখন তিনি এই আফগানিস্তান ছাড়ছিলেন তখন। এবং বিদায় বেলায় আব্দুর রহমানের সেই আকুলতা, তার কান্নাকাটি, সবগুলো বিষয় কিন্তু আমাদের পাঠককে হৃদয় আক্রান্ত করে, আমাদের হৃদয়কে অনেক বেশি কষ্ট দেয়। তো এটা ছিল মূলত যাত্রা থেকে শুরু করে আবার ভারতবর্ষে ফেরত আসার গল্প। আমরা এই ভ্রমণ কাহিনীর বেশ কয়েকটা চরিত্র নিয়ে কথা বলতে হয়। বিশেষভাবে আমি প্রথম দিকে বলতে চাই বৃদ্ধ পাঠানের কথা। আমি একটু বলেছিলাম বৃদ্ধ পাঠানের সেই আলাপ আলোচনা, আন্তরিকতা এবং আড্ডাবাজ মানসিকতা সেটি, এবং পেশোয়ারে আহমদ আলী নামক একজন পাঠানের বাসায় আমন্ত্রণ পেয়েছিলেন, মেহমানদারি পেয়েছিলেন, সেই বিষয়টা। আর এর বাইরে একজন অধ্যাপকের কথা বিশেষভাবে বলতে হয়, অধ্যাপক বাগদানাফ। তিনি লেখকের পূর্ব পরিচিত ছিলেন। 1917 সালের যে রুশ বিপ্লব হয়েছিল, সেই রুশ বিপ্লবের পরে তিনি চলে আসেন, ইরানে ছিলেন, এবং তিনি বহুভাষাবিদ ছিলেন, তুর্কি জানতেন এবং তুর্কির অনেক উপভাষাও তিনি জানতেন। এবং রবীন্দ্রনাথ তাকে, আমরা আরেকটা চরিত্রের কথা পাই বিশেষভাবে রুশ অ্যাম্বাসিতে যার সঙ্গে দেখা হয়েছিল, তারিশ দেমিদভ। তো তারিশ দেমিদভের কথা লেখক দেশে বিদেশে গ্রন্থে বলেছেন এইভাবে যে আসলে অনেকজন মানুষ থাকে যাদের আন্তরিকতা এতটাই প্রবল যে তাদের মুখে অভ্যর্থনা জানানোর আগে অনেক সময় চোখেই অভ্যর্থনা জানানো হয়। সেজন্য তিনি একটু বলেছেন এইভাবে যে মুখ খোলার আগে চোখ দিয়ে অভ্যর্থনা করেছিল তারিশ দেমিদভ। তো একদিন তারিশ দেমিদভের বাসায় আমন্ত্রণ পেয়েছে, এবং সেই আমন্ত্রণে বিশেষভাবে তারিশ দেমিদভের সঙ্গে সৈয়দ মুজতবা আলীর সাহিত্য নিয়ে কথা হয়, এবং সেই সঙ্গে সৈয়দ মুজতবা আলী রুশ সাহিত্যের একজন পাঠক হওয়ায় তার প্রতি আরও বেশি আন্তরিকতা দেখিয়েছে তারিশ দেমিদভ। এবং তারিশ দেমিদভের স্ত্রী সৈয়দ মুজতবা আলীকে দুপুরে খাওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছিল, এবং সব কিছু মিলিয়ে লেখকের খুব কাছের মানুষ হিসেবে এই দুজনের কথা লেখক প্রচুর পরিমাণে বলেছেন। আরেকজনের কথা বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বলতে হয়, তিনি হচ্ছেন দোস্ত মোহাম্মদ খান। দোস্ত মোহাম্মদ খান একজন মজাদার চরিত্র এবং অনেকটা পাগলাটে স্বভাবে, নিজের ঘরের জিনিস মানুষকে বিলিয়ে দেয় এবং সেটা নিয়ে আবার বিলাপ করে, এবং তিনি লেখকের সঙ্গে খুবই আন্তরিক হয়ে গিয়েছিলেন, এবং অনেকটা যদি বলা যায় যে প্রথম দিকে ইংরেজ ভদ্রতার মতো দু একটা কথা, তারপরে একটু ঘনিষ্ঠ, এবং পরবর্তী সময়ে একেবারে বন্ধুর মতন হয়ে গিয়েছিল। তো কাবুলের সামাজিক জীবন নিয়ে আমাদের সৈয়দ মুজতবা আলী 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। সেখানে প্রথম শ্রেণী হচ্ছে কাবুলের স্থায়ী যে মানুষগুলো আছে তারা, অর্থাৎ খাঁটি কাবুলের লোক। দ্বিতীয়ত ভারতীয়, এবং তৃতীয় হচ্ছে ইউরোপিয়ান যারা আছে তারা। দোস্ত মোহাম্মদ খান এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছিলেন বা মিশতে সক্ষম হয়েছিলেন তার আন্তরিকতার কারণে। আমাদের গল্পের আমাদের এই ভ্রমণ বৃত্তান্তের যিনি আমাদের লেখকের সবচেয়ে কাছের বন্ধু বলি, সবচেয়ে কাছের মমত্ববোধের মানুষ বলি, তার কথা দিয়েই আমরা মূলত আমাদের আজকের এই আলোচনা শেষ করব। আব্দুর রহমান। শুরুটা হয়েছিল যে যখন সৈয়দ মুজতবা আলীকে কৃষি কলেজের অধ্যাপকের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আব্দুর রহমানকে তার ভৃত্য বা তার চাকর হিসেবে দেওয়া হয়েছিল, এবং সেই আব্দুর রহমানের প্রথম যে সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের বিষয়টি লেখক চমৎকারভাবে উপস্থাপন করেছেন, এবং পাঠকের চোখে
এখনো পর্যন্ত সেই উচ্চারণগুলো লেগে আছে। সেটি হলো, বরকতসাধিত জনাকীর্ণ কাবুলের পথে বিশাল বপু পাঠান আব্দুর রহমানের পিঠে একটা বিরাট গুছখা, তার পিছু পিছু ক্ষীণ বপুর বাঙালি সৈয়দ মুস্তফা আলী হেঁটে হেঁটে যাচ্ছেন। এই ধরনের একটা ছবির মতন চিত্র আমরা দেখতে পেয়েছি। তো আব্দুর রহমান সম্পর্কে আমরা একটু বেশি করে বলার চেষ্টা করছি। সৈয়দ মুস্তফা আলী যখন প্রথম তার সঙ্গে দেখা হয়, সেই হচ্ছে তার প্রথম আফগানের সবচেয়ে কাছের বন্ধু। এর বাইরে তিনি বিপদে আপদে সবসময় সৈয়দ মুস্তফা আলীর পাশে থেকেছেন। যখন শীতের সময় মুস্তফা আলী অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন রাত দিন সেবা শুশ্রূষা করেছেন, তাকে সময় দিয়েছেন। এবং যখন আফগানিস্তানের রাজনৈতিক সংকট এবং অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হয়েছিল, তখন সেই মুহূর্তেও তাকে তিনি পাশে পেয়েছিলেন। এবং একেবারে কাবুলের আনাচে কানাচে খুন খারাপি লুটতরাজ যখন চলছে, তখনও বের হয়ে খাবারের খোঁজ গেছেন। যখন খাদ্য সংকটে ছিলেন স্বয়ং সৈয়দ মুস্তফা আলী সেই সময়ও। এবং আফগানিস্তানের সঙ্গে যে মমত্বের জায়গা বা সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের যোগসূত্র যিনি সৃষ্টি করেছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান। তো আব্দুর রহমান সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করি। আব্দুর রহমান একেবারে আমরা যদি এই ভ্রমণ কাহিনীর শেষের দিকে দেখি, তাহলে পরিশিষ্টকে বাদ দিলে আব্দুর রহমানের সঙ্গে লেখকের শেষ বিদায়ের ঘটনাই কিন্তু এই গ্রন্থের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে, বিষয় আমার কাছে মনে হয়েছে। বিদায় নেবার সময় আফগানিস্তান যে চলে যাচ্ছে, সে বলে, ব আমানি খোদা, অর্থাৎ তোমাকে খুদার আমানতে রাখলো। যে যাচ্ছে না, সে বলে, ব খুদা সপট মত, অর্থাৎ তোমাকে খুদার হাতে সোপর্দ করলাম। তো আব্দুর রহমান বারবার চেঁচিয়ে বলছে ব খুদা। যখন বিমানে উঠে গেল, বিশেষভাবে আমরা বলেছি ব্রিটিশ ডেলিগেশনের মাধ্যমে সৈয়দ মুস্তফা আলী ভারতবর্ষে ফিরতে সক্ষম হয়েছিলেন, তখন বিমান ওঠার পরে আব্দুর রহমান তাকে বিদায় দিয়ে এসেছিলেন। তার কান্না জড়িত সেই কণ্ঠস্বর আমরা শুনেছি, ব খুদা সপোর্ট মত সাহেব, ব খুদা সপোর্ট মত সাহেব। প্রপেলার ভীষণ শব্দ করছে, তারপরেও তার সে শব্দ যেন যাচ্ছে না। এবং আব্দুর রহমান এই শব্দটাই বিমান থেকেই শুনতে পাচ্ছেন, আমাদের সৈয়দ মুস্তফা আলী সপোর্ট মত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়, লেখক বলছেন যে আফগানিস্তানে আমার প্রথম পরিচয় আফগান আব্দুর রহমান। শেষ দিন এসে আব্দুর রহমানই আমার বিদায় দিল। উৎসবে, বেসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানও আমার কান দিল। স্বয়ং চাণক্য যে কটা পরীক্ষা উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সবকটা উত্তীর্ণ হলো। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? বন্ধু আব্দুর রহমান, জগৎ বন্ধু তোমার কল্যাণ করুন। এবং আব্দুর রহমান পাগড়ির নেজ মাথার উপর তুলে দুলিয়ে লেখককে বিদায় জানাচ্ছে। এবং সেই মধ্যে লেখক সেই তার কথা দিয়েই আসলে শেষ করেছেন। তিনি বলছেন, বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। এভাবেই এটি শেষ হয়েছে। একটি পরিশিষ্ট দেওয়া আছে, সেই পরিশিষ্টে লেখক কীভাবে ভারতবর্ষে ফেরত আসতে সক্ষম হয়েছিলেন, পরবর্তী সময়ে নাদির শাহ কীভাবে ক্ষমতায় বসেছিলেন, এবং সেই ডাকাত সর্দার বাদশাহ সাকুকে কীভাবে শুলে চড়ানো হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেই প্রসঙ্গগুলি তিনি কাগজে পড়েছেন। এবং রবীন্দ্রনাথের একটি কবিতা এখানে উদ্ধৃত করেছেন, এই জন্য তিনি বিশ্বভারতীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মৌলানা জিয়াউদ্দিন সম্পর্কে একটি বিষয়, এবং মৌলানা জিয়াউদ্দিন ফার্সি ভাষায় যথেষ্ট একজন পারদর্শী ছিলেন এবং রবীন্দ্রনাথের কবিতা ফার্সি ভাষা অনুবাদ করেছেন। তো আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বলতে চাই যে দেশে বিদেশে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একটি ভ্রমণ কাহিনী এখনো পর্যন্ত সমালোচকরা সেই মর্যাদা দিয়েছেন, এবং সেই সঙ্গে বহুভাষাবিদ হওয়ার কারণে
এই গ্রন্থে বিভিন্ন ভাষা তিনি ব্যবহার করেছেন সৈয়দ মুজতবা আলী, অতি নিপুণভাবে, অতি সরসভাবে, অতি নিপুণভাবে। তো আমরা যদি বলি সৈয়দ মুজতবা আলী তার আপন আলোয় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং সেই আলোয় আমরা আলোকিত হয়েছি। আমরা আমাদের সাহিত্যের অঙ্গনে ভ্রমণ সাহিত্যের মতন এমন একটি বিষয়কে সরস রসনায় রসের মাধ্যমে আস্বাদন করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি উৎসর্গ করে 4টি কবিতার লাইন দিয়ে শেষ করছি। তোমরা আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনায় ব্যস্ত থাকবে। সৈয়দ মুজতবা আলীর একটি কথা না বললেই নয় যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমি বলতে চাই তার সঙ্গে সুর মিলিয়ে, বই পড়ে কারো ভয় হয় না, বরং জয় হয়। তো তোমাদের উদ্দেশ্যে আমি এই 4টি আমার কবিতার বিষয় বা কবিতার লাইন আমি উৎসর্গ করেছি তোমাদের জন্য, সেটি আবৃত্তি করে আমি শেষ করছি। মলিন বিবর্ণ মুখগুলো আবার উজ্জ্বল হোক, মনের বিদগ্ধ যন্ত্রণার হোক অবসান, নবপ্রত্যয়ে প্রবল উচ্ছ্বাসে তপন জাগুক, তোমাদের আলোয় বাড়ুক মোর সম্মান। ধন্যবাদ সবাইকে।